হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপিএমএস গুরুকুল। তো আজকে আমাদের টপিক কি না, এলসিএম অ্যান্ড এইচসিএফ। আমরা অলরেডি অ্যালজেব্রা পুরোপুরি ক্লাস কমপ্লিট করেছি, তার সঙ্গে আমরা কমপ্লিট করেছি টাইম অ্যান্ড ওয়ার্ক। তো দুটো চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়েছে। জানি তোমাদের এই 10 দিন রেগুলারলি বেসিসে আমি ক্লাস নিতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তবে মন্ডে থেকে তোমাদের যেরকম রুটিন ছিল মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে 3 দিন তোমাদের জন্য ক্লাস আসবে, এবং এই মাসের মধ্যে আমি তোমাদের পুরো PYQ 2024 যত শিফটে যত প্রশ্ন আছে টপিক ওয়াইজ এবং তার সঙ্গে পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করিয়ে দেবো। ওকে, তো দেখো আজকে আমরা এলসিএম অ্যান্ড এইচসিএফ কমপ্লিট করবো একদম টাইপ ওয়াইজ, যেরকম আমি তোমাদের করাই। ঠিক আছে, তো চলো প্রথমেই চলে আসি টাইপ ওয়ানে। টাইপ ওয়ানে আমরা কী করবো না, ফাইন্ড এলসিএম অ্যান্ড এইচসিএফ। তাহলে আমরা এলসিএম অ্যান্ড এইচসিএফ নির্ণয় করা একদম ছোটোবেলায় শিখে গেছি, সেখানে আমাদের কোনো ডাউট নেই। এখন আমরা শিখবো কি এক্সাম হল অ্যাপ্রোচ। এক্সাম হলে আমরা কীভাবে এলসিএম অ্যান্ড এইচসিএফ নির্ণয় করবো দেখেই। ওকে, চুটকিতে যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস দেখেছো তারা আশা করি শিখে গেছে যে এলসিএম এইচসিএফ আমি কীভাবে তোমাদের জন্য নিয়ে আসি, কীভাবে আমি তোমাদের শেখাই। ওকে, দেখো কী বলা হয়েছে, এলসিএম অফ 13, 65 অ্যান্ড 91। একটু লক্ষ্য করে দেখতে পাবে যে দাদা 13কে 5 দিয়ে গুণ করলে 65 হয় না, 5 13 65 আমরা সবাই জানি। তাহলে যখনই দেখবো ডাইরেক্ট গুণিতক 13 আর 65, 13 ডাইরেক্ট গুণিতক হচ্ছে কত 65, 13 5 গুণ কত 65। তাহলে যখনই ডাইরেক্ট গুণিতক বসে থাকবে তখনই সবসময় সর্ববৃহৎ সংখ্যাটি হয়ে যাবে কি, সর্ববৃহৎ সংখ্যাটি হয়ে যাবে আমার এলসিএম। তাহলে 65 হয়ে যাবে আমার এলসিএম। আর এখানে এটাও জেনে রাখা দরকার যে এদের মধ্যে ছোট সংখ্যা যে আছে সে হয়ে যাবে এইচসিএফ। তার মানে 13 হয়ে যাবে কি এদের এইচসিএফ। ঠিক আছে, এটা জেনে রাখা আমাদের খুবই দরকার, কারণ এই প্যাটার্নের উপর বেস করে আবার প্রশ্ন আছে। তাহলে দেখো 13 আর 65 এলসিএমই জেনে গেলাম 65। সিমিলারলি 13 আর 91 এলসিএমও কী হবে, 91 হবে, কারণ 13 ডাইরেক্ট গুণিতক হচ্ছে 91। তাহলে আমি এখান থেকে যখনই ডাইরেক্ট গুণিতক পেয়ে গেলাম তখন আমি 13কে কী করলাম, অমিট করে দিলাম। তাহলে আমাকে শুধু নির্ণয় করতে হবে 65 আর 91 এলসিএম, এবং সেটাই হবে 13, 65 এবং 91 এলসিএম। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। তোমরা অনেকেই বলে এখানে দেখতে পাচ্ছি 13, 65, 91 মধ্যে 13 কমন ফ্যাক্টর। তাহলে যেটা আনসার হবে সেটা 13 কী হবে, মাল্টিপল হবে বা 13 ডিভিসেবল হবে। তাহলে আমি যখনই চেক করতে যাবো এবিসিডির মধ্যে দেখবো 4টে অপশানই 13 ডিভিসেবল, তখনই যাবে আমাদের কী হবে না সমস্যা। তো তোমরা সাধারণত যে সমস্ত শর্টসগুলো দেখে দেখো যেখানে দেখো এই ডিভিসিবিলিটি দিয়ে এটা এই একটা অপশান কেটে চলে গেল, এটাই আনসার, সেগুলো তোমাদের কী করা হয় না, চোখে ধুলো দেওয়া হয়। ঠিক আছে, সবসময় কিন্তু পরীক্ষায় সব প্রশ্নে এই কনসেপ্ট কাজে লাগে না। আমাদের সমস্ত কনসেপ্ট শিখে রাখতে হবে, তবেই কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে সঠিকভাবে আনসার করে আসতে পারবো। ঠিক আছে, শুধু আমাদের এই 13 ডিভিসিবল চেক করে নাও ব্যাস, এটা কিন্তু সবসময় প্রযোজ্য হবে না। ঠিক আছে, তাহলে দেখো 13 ডাইরেক্ট মাল্টিপল 65, তাহলে আমি পেয়ে গেলাম কি 65 আর 91 যে এলসিএম হবে সাই হবে 13, 65, 91 এলসিএম। এবার বলবে 65-র মধ্যে কী লুকিয়ে আছে না 13 × 5 প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিই। 91-এর মধ্যে কী লুকিয়ে আছে না 13 × 7। এবার বলে এলসিএম কী হবে, তাহলে এলসিএম নির্ণয় করার সময় আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে 13 বসে আছে, তাহলে 13কে একবার নেবো। আর কী আছে 13 বাদ দিয়ে 65-র মধ্যে 5 লুকিয়ে আছে, 5কে নিয়ে নাও। আর 13 বাদ দিয়ে 91-এর মধ্যে 7 লুকিয়ে আছে, 7কেও নিয়ে নাও। তাহলে এই হয়ে গেল আমার 13, 65, 91 এবং 13-র এলসিএম। 13 গুণ 5 গুণ 7, 13 গুণ 7 হচ্ছে 91, 91 গুণ 5 হচ্ছে কত 455, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 45, 63 অ্যান্ড 81। দেখো 45, 63, 81 এই তিনটে সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি যে কমন ফ্যাক্টর একটা লুকিয়ে আছে, সে হচ্ছে 9। 9 45কেও ভাগ করে, 9 63কেও ভাগ করে, 9 81কেও ভাগ করে। তার মানে যেটা আনসার হবে সেটা 9 দিয়ে অবশ্যই ডিভিসিবল হবে। আর 9 ডিভিসিবিলিটি রুল আমরা জানি 2, 3, 8, 5, এটা 9 দিয়ে ভাগ যায় কিনা কীভাবে বুঝবো না, এই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে আমি বলবো যে এই পুরো সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। সাম কত, 2 এর 3, 5 আর 10, 18, 18 9 দিয়ে ভাগ যায়, অবশ্যই এদের আনসার হতে পারে। 2, 4, 5, 5 আর 2, 5, 4, 5 এদের মধ্যে দেখো ডিজিট একই আছে, 2, 4, 5, 5, 2, 4, 5, 5 ডিজিট সেম আছে, খালি ডিজিটগুলো স্থান পরিবর্তন করেছে, প্লেস পরিবর্তন করেছে। তাহলে সেক্ষেত্রে আমি একটা চেক করলে আর একটাই বুঝে যাবো। দেখো 5, 5 এর 10 আর 4 আর 2 হচ্ছে 16, 16 তো 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানেও হবে 16, তাহলে এও 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে বি আর সি অপশান কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো 2, 3, 8, 5 এখানেও ছিল, এখানেও দেখো 2, 3, 8, 5, তার মানে এখানেও সাম কত হবে 18ই হবে, তার মানে এটাও 9 দিয়ে ভাগ যায়। তাহলে এবার সমস্যা, এবার আমি এ আর কী মধ্যে এ আর ডি এর মধ্যে সমস্যায় পড়ে গেলাম। তাহলে এবার কী আনসার হবে, কী করে বুঝবো? দেখো 63-র মধ্যে একটা সংখ্যা লুকিয়ে আছে, সে হচ্ছে 7,
63 7 দিয়ে ভাগ যায় এবং 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার। আর 7-এর ডিভিসিবিলিটি রুল আমরা জানি। কী করে জানি? দেখো 2385 এই সংখ্যাটা 7 দিয়ে কি ভাগ যায়, কী করে বুঝবে? আগে এই সংখ্যাটা থেকে ইউনিট ডিজিটকে আলাদা করে নাও। ইউনিট ডিজিটকে 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10 তুমি কী করবে? বাকি সংখ্যা থেকে বিয়োগ করে দেবে, 238 থেকে বিয়োগ করে দেবে, থাকবে কত? 228, হ্যাঁ কি না? 228 কি 7 দিয়ে ভাগ যায়? 7 দেখো 7 3 21 18 যায় না, তার মানে এই পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় না। ওকে, তার মানে অপশান এ ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে হলো কি অপশান ডি, এ হবে কারেক্ট আনসার। চেক করতে চাও? করে নাও। 2835 দেখো তো 5কে 2 দিয়ে গুণ করলে কত? 10 বিয়োগ করলে কত হবে দাদা? 273, হ্যাঁ কি না? 273 দেখো 7 3 21 63, 7 9 63, 7 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যায়। তাহলে বোঝা গেল কী করে আমি 7-এর ডিভিসিবিলিটি চেক করলাম। বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য এলসিএম অফ 780 2080 অ্যান্ড 2600। দেখো এই প্রত্যেকটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য কমন আছে, তাহলে একটা শূন্যকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে আনসার থেকেও একটা শূন্যকে ক্যান্সেল আউট করে দাও, ঠিক আছে? তাহলে আলটিমেট আমাকে 78, 208 আর 260-এর এলসিএম নির্ণয় করতে হবে। 78-এর মধ্যে কী লুকিয়ে আছে আমরা জানি, 6 13 78, তাহলে 13 ইন্টু 3 ইন্টু 2 লিখতে পারি, ওটা একদম ঠিক। 208 কি 13 দিয়ে ভাগ যায়? 13 দিয়ে ভাগ যায় কি? 13 একে 13 দেখতে পাচ্ছি, 13কে 13, এখানে হচ্ছে কত? 8 13 6 মানে 16, মানে 13 গুণ 16 মানে 13 গুণ 16 মানে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, একদম লিখতে পারি। আর 260কে আমি কি লিখতে পারি? 13 গুণ 20, 13 গুণ 20 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 5। বলো এবারে এলসিএম নির্ণয় করো তো জল ভাত। বলো 13 সবার মধ্যে আছে? বলো একদম ঠিক, 13 তো সবার মধ্যে আছে। তাহলে 13 যদি সবার মধ্যে থেকে থাকে তাহলে 13 তো অবশ্যই আমার হবে কি এলসিএমের মধ্যে থাকবে। আর কি থাকবে? বাকি প্রাইম নাম্বারগুলো কী কী আছে? প্রথম প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি 2, 2-এর সর্বোচ্চ পাওয়ার নেবো মানে 2 টু দি পাওয়ার 4। বাকি পড়ে আছে 3 আর 5, লিখে দাও। ব্যাস এই হয়ে গেল আমার এলসিএম। গুণ করবো? গুণ করার কোনো দরকার নেই, জাস্ট তুমি কী করবে? এদের ডিজিটাল সাম নির্ণয় করবে। বেস্ট প্রসেস হচ্ছে ডিজিটাল সাম এই কেসে। ওকে, ডিজিটাল সাম দিয়ে তুমি এর হাল একদম সেকেন্ডে পাবে। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 16-র 1 আর 6-এর সাম কত? 7, 13-র 1 আর 3-এর সাম কত? 4, 3 আর 5, 4 7 28, 28 মানে হচ্ছে 10 মানে হচ্ছে 1, 3 5-এ কত? 15, 15 মানে হচ্ছে কত? তুমি যে 15 মানে 5-এর আগে 6, মানে আলটিমেট এর সঙ্গে 6 গুণ আছে, হ্যাঁ কি না? আর 1-এর সঙ্গে 6 গুণ করলে তো 6ই হবে। বলো বোঝা গেল? তোমার ডিজিটাল সাম কী হবে? যেটা আনসার হবে তার ডিজিটাল সাম কত হবে? 6। তাহলে দেখো 3 আর 2-এ 5 আর 1-এ 6, এখানে 6 পাচ্ছি, তাহলে এটা আনসার হতে পারে 6। 4 আর 2-এ 6, 6 12 মানে হচ্ছে এখানে 3 হচ্ছে, তাহলে এটা আনসার হতে পারে না। 6 5 আর 1-এ 6 হচ্ছে 12 মানে এখানেও 3 হচ্ছে, একদম ঠিক, তাহলে এটাও আনসার হতে পারে না। 4 আর 1-এ 5 হচ্ছে এখানে, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র অপশান এই হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক, পরিষ্কার একদম, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 32 28 অ্যান্ড 24? তাহলে আমরা এইচসিএফে ঢুকে গেলাম। এইচসিএফ হচ্ছে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে কমন ফ্যাক্টর তো আমি জানি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে কি যার পরে আর কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে থাকবে না, ঠিক আছে? তার মানে 32 28 24 এর প্রত্যেকে যদি আমি বলি, সাপোজ আমি বলি এর প্রত্যেকে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করার পর আর এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে থাকবে না। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 32 28 আর 24 এদের এইচসিএফ কী হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী হবে? 32 দেখতে পাচ্ছি 8 দিয়ে ভাগ যায়, 28 কি 8 দিয়ে ভাগ যায়, 24 8 দিয়ে ভাগ যায়, 28 8 দিয়ে ভাগ যায় না। তাহলে 28 যখন 8 দিয়ে ভাগ যায় না, তাহলে আনসার 8 হতে পারে না। 4 দেখতে পাচ্ছি 4 8 32, 4 7 28, 4 6 24, 4 এর তিনজনকে পুরোপুরি ভাগ করে, তাহলে 4ই হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ 4 দিয়ে ভাগ করার পর 8 7 6-এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই। ক্লিয়ার হলো? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এইচসিএফ অফ 18 54 অ্যান্ড 72। ভালো করে লক্ষ্য করো তো, 18 54 আর 72 এই তিনটে সংখ্যার মধ্যে কী মিল আছে? দাদা দেখতে পাচ্ছি 18 3-এ হচ্ছে 54, 3 গুণ, আর 18 4-এ হচ্ছে 72, হ্যাঁ কি না? বলবো দাদা একদম ঠিক। আপনি বলেছেন যে যখন তুমি বলেছো যখন আমি দেখবো তার মধ্যে কী লুকিয়ে যায়, ডাইরেক্ট মাল্টিপল লুকিয়ে আছে, তখন সবথেকে লোয়েস্ট যে সংখ্যাটি আছে, সবথেকে ছোটো যে সংখ্যাটি আছে সেই হয়ে যাবে আমার এইচসিএফ, হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। কারণ অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার, কোনো প্রশ্ন আনসার করারই দরকার নেই। ওকে, পেন পেপার টাচই করবো না। চলো 27 54, আচ্ছা এখানে এটা কী হলো? আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, মিস্টেকটা ঠিক করে নাও, প্রিন্টিং মিস্টেক। ওকে, এটা এখানে থাকবে না, ঠিক আছে? তাহলে প্রশ্ন কী আছে? 27
54, 108, এদের এইচসিএফ নির্ণয় করতে হবে। 27, 24 কেন লিখলাম, 27, 27কে 2 দিয়ে গুণ করলে 54 হয়, বলে একদম ঠিক। 27কে কত দিয়ে গুণ করলে 108 হয়, 4 দিয়ে গুণ করলে, তাহলে এখানে 4 গুণ, এখানে 2 গুণ আছে, তাহলে এইচসিএফ কত হবে, লোয়েস্ট টার্ম, তার মানে 27। চলো নেক্সট প্রশ্ন, 148, 172, 198। আমি দেখেই বুঝতে পারছি এটা 148, 172 আর 198 মধ্যেই 198 সংখ্যাটা খুব চেনাশোনা। কারণ কি 8 আর 1 যোগ করলে 9 হয়, তার মানে অবশ্যই 198 কী দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়। তাহলে 11 যখন দেখতে পাচ্ছি, তাহলে বাকিগুলো কি 11 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে 11 দিয়ে এসসিএফ হতে পারে না। তাহলে 11 বাদ দিলে আর কি লুকিয়ে আছে, 11 থেকে কত দিয়ে গুণ করলে 198 হয়, তাহলে 11 × 18, হ্যাঁ কি না, বলে একদম ঠিক। তার মানে 18-র কোনো একটা ফ্যাক্টর হতে পারে কি এদের এইচসিএফ। তাহলে 18 তো আমি এখানে দেখতে পাচ্ছি না অপশানের মধ্যে, তাহলে 18-র ফ্যাক্টর আইদার 3 হতে পারে, অথবা 6 হতে পারে, অথবা 2ও হতে পারে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি 3 দিয়ে কি 7 আর 2 9 আর 1 10, 7 আর 2 9 আর 1 10, 172 ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় না। তাহলে 3 দিয়ে যখন ভাগ যায় না, তাহলে 6 দিয়ে তো ভাগ যাবেই না, তখন অবশ্যই 2 পড়ে থাকে, আর 2 দিয়ে 148 ভাগ যায়, 172 ভাগ যায়, 198 ভাগ যায়, তার মানে এইচসিএফ কত হবে, 2। অপশান ডি হলো কারেক্ট আনসার। এইভাবে একটা সংখ্যাকে ধরেই কিন্তু আমি পুরো গল্প শেষ করে দিতে পারি। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য এইচসিএফ অফ দ্য নাম্বারস 4220, 5440, 6880। যখন এরকম সংখ্যা দেখব, আমি এদের মধ্যে দেখবো একটা 0 কমন আছে, আমি 0কে আগেই কী করে দেবো, ক্যান্সেল আউট করে দেবো। তাহলে অপশান থেকেও 0 ক্যান্সেল আউট করে দেবো, তাহলে 0 তো সবার মধ্যে থাকবেই একটা। তাহলে এবার প্রশ্নটা এরকম হয়ে গেল যে 422, 544 আর 688, এই তিনটে সংখ্যা এইচসিএফ নির্ণয় করতে হবে। তাহলে 422 সংখ্যাটা কী দিয়ে ভাগ যেতে পারে, সবার প্রথমে আগে 3-এর গল্প দেখবো, কারণ এখানে 6 আছে। 3 দেখতে পাই, 2 আর 2 4 আর 4 8, 8 3 দিয়ে ভাগ যায় না, মানে অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশান ডি হবেই না। 2 তো সবাইকে ভাগ করতে পারে, সবারই দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কী আছে, ইভেন নাম্বার, তাহলে 2 হতেই পারে। 4 কী হতে পারে, দেখো 4-এর জন্য আমার কী করতে হবে না, লাস্ট দুখানা ডিজিট চেক করতে হবে। 22 কি 4 দিয়ে ভাগ যায়, 22 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 22 যখন 4 দিয়ে ভাগ যায় না, 4 তো হতেই পারে না, গল্প শেষ এখানে, তার মানে তো 8 তো হবেই না, হ্যাঁ কি না। তাহলে 8ও হলো না, 6ও হলো না, 4ও হলো না, পড়ে থাকে গায়ে 2, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 2520, 3600, 5880। এখানেও প্রত্যেকটার একটা কমন 0 আছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে, তাহলে অপশান থেকেও একটা 0 তুমি কী করে দেবে, আগেই অমিট করে দেবে। ওকে, তাহলে অপশান থেকে যদি একটা 0 অমিট করে দিই, পড়ে থাকে 12, 10, 14, 18। তাহলে এবার আমাকে বলো যে 252কে এদের মধ্যে কে পুরোপুরি ভাগ করতে পারে, 360কে পুরোপুরি কে ভাগ করতে পারে, 588কে কে পুরোপুরি ভাগ করতে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে চোখটা একটু খোলা রাখবে, চোখ যত পরিষ্কার হবে তত তোমার অঙ্ক করতে সুবিধা হবে। 360, একটা সংখ্যাকে দেখো 360, 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 10 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে 12 আনসার হতে পারে, 10ও আনসার হতে পারে। 14 360কে ভাগ করতে পারবে না, 18 360কে ভাগ করতে পারবে, 18ও ভাগ করতে পারবে, 18 আনসার হতে পারে, তাহলে 14 ক্যান্সেল আউট হলো, তাহলে পড়ে রইল ডি আর এ আর বি। তাহলে এবার তো সমস্যা, বাকি 252 পড়ে আছে। 252 কি 3 দিয়ে ভাগ যায়, একদম 252 দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে যখন ভাগ যায় তাহলে দেখতে পাচ্ছি 4 দিয়েও ভাগ যায়, তার মানে 12 তো হতেই পারে, ঠিক আছে। তাহলে 18 হতে গেলে আমার 9 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 9 দিয়ে কি ভাগ যাচ্ছে, বা 9 দিয়ে ভাগ যাচ্ছে, 360ও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে 5, এখানে 8 13, 13 8 কত, 13 হচ্ছে 21, 9 দিয়ে 21 ভাগ যাচ্ছে না, তার মানে 9 দিয়ে যখন ভাগ যাচ্ছে না তাহলে 18 হতে পারে না, 18 গল্প এখানেই শেষ। আর 10 তো সবাইকে ভাগ করতে পারবে না, কারণ এখানে দেখতে পাচ্ছি ডিজিট 2 আছে, এখানে একটা 0 আছে, ভাগ করতে পারবে, 5 88 8 আছে, 8 কী করে ভাগ করতে পারবে 10, একদমই নয়, তার মানে 10ও আনসার হতে পারে না, তাহলে পড়ে থাকে শুধু 12, তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। কোনো রকম কোনো অঙ্ক করার মানে একদম পেন পেপার টাচ করার দরকার নেই, দেখেই তুমি অঙ্ক আনসার বলতে পারবে, ঠিক আছে। অ্যাপ্রোচ ফলো করো, খালি দেখো অ্যাপ্রোচ। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 252 অ্যান্ড 378? আমি তোমাদের আগেই বলেছি যে যখন আমি দেখব যে 252 300 দুটো সংখ্যা লুকিয়ে আছে, তাহলে এদের যত বড় সংখ্যাই হোক না কেন, আমি এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেকেন্ডে নির্ণয় করতে পারি। শুধু আমি দেখব কি না 252 আর 378 এদের ডিফারেন্স কত। মনে রাখবো এদের এইচসিএফ হবে আইদার ডিফারেন্স অথবা ডিফারেন্সের কোনো ফ্যাক্টর। ওকে, তাহলে 252 378 ডিফারেন্স কত, 126।
হ্যাঁ কি না? তাহলে আয়দার আমার এইচসিএফ হবে 126 অথবা 126-এর কোনো ফ্যাক্টর। তাহলে আমি দেখতে পাচ্ছি অপশানের মধ্যে 126-এর ফ্যাক্টর 63ও আছে, ওকে, 42ও আছে, 84 কিন্তু নেই, হ্যাঁ কি না? না, 84 নেই, তাহলে 84 আনসার হতে পারে না। তাহলে এবার দেখতে পাচ্ছি যে 126 252কেও পুরোপুরি ভাগ করছে, 378কেও পুরোপুরি ভাগ করছে। তাহলে যখন 126 200কে পুরোপুরি ভাগ করছে এবং এদের মধ্যে সবথেকে বড় এটা, তখন অবশ্যই 126 হবে কারেক্ট আনসার, বাকিদের চেক করার দরকার নেই। যখন 126 এদের ভাগ করবে না, যখন এই ডিফারেন্স 252 এবং 378কে পুরোপুরি ভাগ করবে না, তখন আমি চেক করে দেখব, আদারওয়াইজ কোনো কিছু দরকার নেই। ওকে, তাহলে এই মেথডেও কিন্তু আমরা এইচসিএফ নির্ণয় করতে পারি, কিন্তু এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এটা কিন্তু অ্যাকচুয়াল মেথড নয়। সবসময় মনে রাখবো এইচসিএফ নির্ণয় করার একটি মাত্রই বেস্ট প্রক্রিয়া, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন পদ্ধতি। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকেই আমি কিন্তু এইচসিএফ নির্ণয় করতে পারি। বাকি পদ্ধতিগুলো হচ্ছে আমাদের সরকারি চাকরি পাওয়ার জন্য একদম উপযোগী পদ্ধতি, যেগুলো আমরা কী করি না, ট্রায়াল অ্যান্ড হিডেন অ্যান্ড ট্রায়াল মেথডের মাধ্যমে নির্ণয় করে থাকি। ওকে, চলো দেখো 44, 110 এবং 198, আবার এই প্রশ্নটা ফিরে এসছে। এখানে আবার আমি দেখতে পাচ্ছি 198 মধ্যে দেখতে পাচ্ছি 11 লুকিয়ে আছে, 11 গুণ 18। তাহলে যখন 11 লুকিয়ে আছে, তাহলে বাকিটা দেখতে পাচ্ছি 44-এর মধ্যে 11 লুকিয়ে আছে, 110-এর মধ্যে দেখতে পাচ্ছি 11 লুকিয়ে আছে। তাহলে অবশ্যই আমার আনসার 11-র মাল্টিপল তো হবেই। আর পরীক্ষক দেখো তোমার 4টে অপশান দিয়েছে 11-র মাল্টিপল, বলো এবার তুমি কী করবে? তাহলে 11 মাল্টিপল তো ঠিক আছে, কিন্তু 11 বাদ দিলে আমি অপশানটিতে দেখতে পাচ্ছি 33 আছে। তাহলে 11 গুণ 3, তার মানে অবশ্যই, আর এটা কী হবে, 3 দিয়ে ভাগ হতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ তো 110ও নয়, 3 দিয়ে ভাগ 44ও নয়, 3 দিয়ে ভাগ 198 তো বটে। তার মানে কারণ ওর মধ্যে 18 লুকিয়ে আছে, কিন্তু একজনকে ভাগ করলে তবে না সব কটাকে ভাগ করতে হবে 3 দিয়ে, তার মানে 33 আনসার হতে পারে না। ওকে, 44-এর মধ্যে দেখতে পাচ্ছি 11 লুকিয়ে আছে, 4ও লুকিয়ে আছে। 4 তো একে পুরোপুরি ভাগ করে, কিন্তু 10কে কি পুরোপুরি ভাগ করে? 4 ভাগ করে না, তার মানে অবশ্যই 4 হতে পারে না, তার মানে 44 হতে পারে না। এবার 11 আর 22-এর মধ্যে দ্বন্দ্ব। 11 তো হবেই, কারণ সবার মধ্যে 11 লুকিয়ে আছে। 11 বাদ দিলে দেখতে পারবো 2ও লুকিয়ে আছে, কারণ দেখো এখানে 11 গুণ 4, দেখো 11 গুণ 10, তাহলে দেখো 11 হয়ে গেল, 4কে তো কী করবে, 2 ভাগ করবে, 10কেও 2 ভাগ করবে, 18কেও 2 ভাগ করবে, তাহলে অবশ্যই 22 হয়ে যাবে কারেক্ট আনসার। অপশান সিও আনসার হবে না। ওকে, বোঝা গেল? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার তোকে এইচসিএফ নির্ণয় করতে বলেছে কার, না একটা ভগ্নাংশের এইচসিএফ নির্ণয় করার জন্য আমায় কী করতে হয় মনে রাখবো, যেটা নির্ণয় করতে বলে এইচসিএফ নির্ণয় করতে বলেছে, যেটা নির্ণয় করতে বলেছে ভগ্নাংশের দুটো পার্ট, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। আমায় যদি প্রশ্নে বলে এইচসিএফ নির্ণয় করো, তাহলে আমি লবের এইচসিএফ করব, ঠিক তার উল্টো প্রসেস করব হরের কী করব, এলসিএম করব। যদি আমাকে এটা দিই এইচসিএফের জন্য, ইট ইজ ফর এইচসিএফ। যদি আমাকে এলসিএম নির্ণয় করতে বলতো, তখন তার ঠিক উল্টো পদ্ধতি, লবের আমি কী করতাম, এলসিএম, আর হরের কী করতাম আমি, এইচসিএফ। বোঝা গেছে? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলো, আমাকে দেখতে পাচ্ছি 1, 3, 27, 81, এই 1, 3, 27, 81 এইচসিএফ কী হবে? 1, 3, 27, 81-র মধ্যে আমি দেখতে পাচ্ছি একই হচ্ছে সব থেকে ছোটো একটা সংখ্যা। তাহলে এর মধ্যে আমি আর কোনো ফ্যাক্টর তো খুঁজেই পাচ্ছি না। তাহলে 1, 3, 27, 81-র এইচসিএফ তো একই হবে, কোনো সমস্যা নেই। তাহলে 1 ওপরে একমাত্র অপশান ডিতেই আছে। ঠিক আছে, আর তুমি বলো 2, 4, 16, 64, এদের এলসিএম কী হবে? তো আমি দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে এটা ডাইরেক্ট মাল্টিপল আছে, 2, 64 ডাইরেক্ট মাল্টিপল, 32 দুগুণে 64, 4, 16, 64, 16, 4, 64, তাহলে ডাইরেক্ট মাল্টিপল যখন সব থেকে বৃহৎ সংখ্যাটাই হবে কি, এলসিএম, তার মানে 64 যাবে কারেক্ট আনসার। এখানে 1/64 হয়ে গেল আমার এইচসিএফ, অপশান ডি। বলো পি ইজ এ প্রাইম নাম্বার, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ পি অ্যান্ড p+1? যখনই একটা সংখ্যা প্রাইম নাম্বার হবে, মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে, যখনই একটা সংখ্যা মৌলিক সংখ্যা হবে, তার সঙ্গে একটা যৌগিক সংখ্যা যদি থাকেও পাশে, সবসময় এদের এইচসিএফ হবে হচ্ছে কি 1। কারণ কি, যখনই একটা মৌলিক সংখ্যার পাশে একটা যৌগিক সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে একসঙ্গে বলা হয় প্রাইম নাম্বারের এইচসিএফ সবসময় 1 হয় এবং এলসিএম এদের গুণফল হয়। যেমন আমি বললাম 3, 4, সাপোজ 4 হচ্ছে কি, আর যৌগিক সংখ্যা, ঠিক আছে, 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা,
তাহলে যদিও 4 যৌগিক সংখ্যা, কিন্তু তার মধ্যে কমন ফ্যাক্টর কি? কোনো কমন ফ্যাক্টর আছে কি? কোনো কমন ফ্যাক্টর নেই। যখনই একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার লুকিয়ে আছে, তাদের মধ্যে 1 এবং সেই সংখ্যা ছাড়া আমি আর কোনো প্রাইম নাম্বার পাবো না। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যখনই আমি একটা মৌলিক সংখ্যা নিচ্ছি এবং তার পরবর্তী সংখ্যা নিচ্ছি যৌগিক সংখ্যা, এদের মধ্যে এরা সবসময় কী হবে? কো প্রাইম নাম্বার হবে। এরা সবসময় কী হবে? কো প্রাইম নাম্বার হবে। তাহলে পি যদি একটা প্রাইম নাম্বার হয়, এ অবশ্যই পি প্লাস ওয়ান মানে এর পরবর্তী সংখ্যা অবশ্যই যৌগিক সংখ্যা হবে। কিন্তু পি এর সঙ্গে পি প্লাস ওয়ানের সম্পর্ক কী? এরা হচ্ছে কো প্রাইম নাম্বার। এরা হচ্ছে কি? কো প্রাইম নাম্বার। আর এই কো প্রাইম নাম্বার সবসময় এদের এইচসিএফ কত হয়? না, এদের এইচসিএফ সবসময় কী হবে? 1। কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। যদি এদের এলসিএম নির্ণয় করতে বলতো, এলসিএম কী করতাম? না, এদের গুণফল। তাহলে পি ইন্টু পি প্লাস ওয়ান, তার মানে পি স্কোয়ার প্লাস পি, এটা হতো এলসিএম। সেটা কোথায় আছে? দেখো অপশান বি। ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন। হোয়াট ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ দ্য ফ্র্যাকশন 72/96 অবটেন বাই ক্যান্সেলিং দ্য এইচসিএফ অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর? তাহলে এই 72-এর 96-এর সব থেকে ক্ষুদ্রতম পার্ট আমি কী পাবো? কী করে, কী কাজ করতে হবে? না, 72-এর 96-এর এইচসিএফ নির্ণয় করে আমি তাকে ভাগ করে দেবো। তাই তো করি আমি যখন দুটো একটা ভগ্নাংশকে ছোটো করি। কী করে করি? এদের ভাগ করতে থাকে, এদের মধ্যে কমন ফ্যাক্টর বার করি, কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই। কমন ফ্যাক্টর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর নেই সবসময়, তাই তো? তাহলে 72 আর 96-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কে বলো? তাহলে 72 হচ্ছে 32, 24 ভাগ যাচ্ছে একদম, 24 3 72 আর 24 4 96, তাহলে 3/4 অপশানটি। তাহলে 72 আর 96 এসিএফ কত? 24। ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। লাস্ট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মডেল ফর ফাইন্ডিং দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 2 নাম্বারস? আচ্ছা, এই প্যাটার্নের টাইপ 1-এর না, টাইপ 1-এর আর একটা প্রশ্ন আছে। চলো, এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা হচ্ছে এইচসিএফ নির্ণয় করার জন্য কারেক্ট প্রসেস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মডেল ফর ফাইন্ডিং হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 2 নাম্বার? দুটো নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করার জন্য কারেক্ট মডেল কী? ঠিক আছে, কারেক্ট প্রসেস আমি কী করি? আমি একটু আগে তোমাদের বলেছি যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড হচ্ছে কারেক্ট প্রসেস। বাকি সবকটাই হচ্ছে আমাদের কি না, ট্রায়াল মেথডে আমাদের তৈরি করার জন্য। ওকে, তাহলে দেখো প্রাইম ফ্যাক্টরাইজেশন মডেল আমার এখানে অপশান বিতে জল জল করে দেখতে পাচ্ছি, যেখানে কীভাবে নির্ণয় করা হয় না, ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ বোথ নাম্বার। দুটো নাম্বারের আমি যদি প্রাইম ফ্যাক্টর নির্ণয় করে ফেলি, দেন মাল্টিপল দ্য কমন প্রাইম ফ্যাক্টরস উইথ দ্য লোয়েস্ট পাওয়ার্স। একদম এদের মধ্যে লোয়েস্ট পাওয়ারগুলো নেবো, তাই তো? যেমন আমি তোমাদের বললাম যে 12 আর আমি বললাম তোমাদের একটা বললাম 12 আর একটা বললাম ধরো 18 সাপোজ। তাহলে 12-র মধ্যে দেখতে পাচ্ছি কী লুকিয়ে আছে? 3 4 12, তার মানে 2 স্কোয়ার ইন্টু 3 লিখতে পারি। 18কে আমি কি লিখতে পারি? প্রাইম ফ্যাক্টর ভাঙলে 2 9 18 মানে 2 ইন্টু 3 স্কোয়ার লিখতে পারি। বলে একদম ঠিক। তাহলে যখন এদের এইচসিএফ নির্ণয় করবো, আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন ফ্যাক্টর কী লুকিয়ে আছে? 2। তাহলে কমন ফ্যাক্টর 3ও আছে, ঠিক আছে? কিন্তু আমি কী করবো না, এদের মধ্যে লোয়েস্ট পাওয়ার নেবো। তাহলে 2, এখানে 2 স্কোয়ার, এখানে 2-এর পাওয়ার কত? 1, তাহলে লোয়েস্ট পাওয়ার কত? 1, তাহলে 2 নেবো একটা, আর 3 আর 3 স্কোয়ার মানে লোয়েস্ট পাওয়ার কত? 3, তাহলে 3 নেবো একটা। এবার গুণ করে দেবো, এটাই বলা হয়েছে। 3 2 কত হয়ে গেল? 6। তাহলে এটা হচ্ছে কারেক্ট প্রসেস এইচসিএফ নির্ণয় করার জন্য, দ্যাট ইজ হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মডেল। ওকে, চলে যাই নেক্সট প্রশ্নে। ইফ এক্স প্লাস 6 ইজ দ্য এইচসিএফ অফ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস kx প্লাস 12, তাহলে যখনই বলা হয়েছে যে এক্স প্লাস 6 হচ্ছে এইচসিএফ, তার মানে হচ্ছে এইচসিএফ মানে কি? এইচসিএফ এই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কেও পুরোপুরি ভাগ করবে এবং এক্স স্কোয়ার প্লাস kx প্লাস 12কেও, এক্স স্কোয়ার প্লাস kx প্লাস 12কেও পুরোপুরি ভাগ করবে। তার মানে যখন এক্স স্কোয়ার প্লাস kx প্লাস 12 এক্স প্লাস 6 দ্বারা পুরোপুরি ভাগ হচ্ছে, তার মানে যদি আমি এক্স প্লাস 6কে 0 করে দিই, তাহলে এক্সের ভ্যালু যদি -6 পেয়ে যাই এখান থেকে, তার মানে এক্স স্কোয়ার প্লাস kx প্লাস 12-এ যদি আমি এক্সের ভ্যালু -6 বসিয়ে দিই, তাহলেও এর ভ্যালু কত হবে? 0 হবে। যখন আমি কী করবো, এক্সের ভ্যালু আমি কী করবো? -6 বসাবো। তাহলে এক্সের ভ্যালু -6 বসাই, -6 হোল স্কোয়ার কত? +36। kx, এখানে এক্সের ভ্যালু -6 বসালে -6k প্লাস 12 = 0। তাহলে বলো তো 36 প্লাস 12 মানে কত হচ্ছে এখানে? 48। 48 সমান কত হচ্ছে? 6k। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে? 6 8 48। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে k এর ভ্যালু কত বেরোলো? +8। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এবার আমরা টাইপ 1 পুরোপুরি ক্লিয়ার করলাম। এবার চলে যাবো আমরা টাইপ 2-তে।
ওকে, আচ্ছা, টাইপ টুতে আমরা দুটো কনসেপ্ট শিখবো। একটা কনসেপ্ট হচ্ছে কি না, আমরা আগেও তোমাদের বলেছি যে যদি দুটো সংখ্যার রেশিও বলা থাকে, ঠিক আছে, সাপোজ আমি বললাম A:B হচ্ছে দুটো সংখ্যার রেশিও, ঠিক আছে। দুটো সংখ্যার জায়গায় তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যদি রেশিও বলা থাকে সংখ্যাগুলোর এবং তাদের HCF বলা থাকে, HCF বলে, সাপোজ HCF বললাম হচ্ছে এক্স, ওকে, তাহলে সংখ্যা দুটো কী হবে, ফার্স্ট নাম্বার হয়ে যাবে আমার সবসময় রেশিওর ফার্স্ট টার্মের সঙ্গে HCF গুণ A/X, সেকেন্ড নাম্বার হয়ে যাবে আমার রেশিওর সেকেন্ড টার্মের সঙ্গে HCF গুণ B/X। ওকে, তাহলে এটা হচ্ছে একটা গল্প আমরা শিখব। নেক্সট গল্প আমরা কী শিখব? নেক্সট গল্প আমরা শিখব এই দুটো সংখ্যার রেশিও বলা থাকে A:B এবং তাদের HCF বলা থাকলো এক্স এবং তাদের LCM আমাকে নির্ণয় করতে বলে। সবসময় মনে রাখবো সেকেন্ডে আমরা এদের LCM নির্ণয় করতে পারবো কী করে? এই দুটো সংখ্যার রেশিও দেওয়া হয়েছে, রেশিওর দুটো টার্মের গুণফল মানে A/B এবং তার সঙ্গে HCF গুণ করে দাও এক্স, ব্যাস, তাহলেই আমি পেয়ে যাবো LCM। ঠিক আছে, এই দুটো মেথড আমাকে শিখে রাখতেই হবে, নাহলে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়তে হবে। ওকে, দেখো, ইফ দ্য HCF অফ 3 নাম্বারস ইজ 23 অ্যান্ড দে আর ইন দ্য রেশিও 1:2:3 দেন দ্য নাম্বারস আর, তাহলে সংখ্যা তিনটার রেশিও বলা হয়েছে 1:2:3, HCF বলা হয়েছে কত? HCF বলা হয়েছে আমার 23। তাহলে আমি সংখ্যা তিনটা কী করে পাবো না, রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে আমি কী গুণ করে দেবো? HCF গুণ করে দেবো। 23 × 1 করলে 23, 23 × 2 করলে কত হবে? 46, আর 23 × 3 করলে কত হবে? 69। তাহলে 23, 46, 69 হয়ে যাবে কারেক্ট আনসার। এবং সেটা কোথায় আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান সিতে আছে। তাহলে অপশান সি হয়ে গেল আমার একদম কারেক্ট আনসার। বোঝা গেছে বলে খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 5:7, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস ইফ দ্যার HCF ইজ 23। তাহলে দেখো দুটো সংখ্যার রেশিও তো বলাই আছে 5:7, এদের HCF বলা আছে কত? 23 বলা যেত, তাহলে সংখ্যা দুটো কী হবে? 5 × 23 আর 7 × 23, হ্যাঁ কি না? তারপরে এদের সাম কত হবে? 23 কমন নিয়ে নিই, 5 + 7 12, হ্যাঁ কি না? তাহলে 23 × 12 করলে কত পাবো? 23 × 12 করলে কত পাবো? 23 × 10 230, আর 23 × 2 করলে হচ্ছে 46। তাহলে 230 + 46 মানে হচ্ছে কত? 276। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সুন্দর বোঝা গেছে। The LCM of 2 numbers is 84. The numbers are in the ratio 4:3. Find the sum of the numbers. তাহলে দেখো এখানে তো দেখে বুঝতে পারছি না যে কী হবে, এখানে তো LCM দেওয়া হয়েছে তো হয়েছে। আমি একটু আগেই তোমাদের বলেছি যে যখনই দুটো সংখ্যার LCM বলা থাকবে এবং তাদের HCF আমাকে দেওয়া থাকবে না। আচ্ছা, এই কনসেপ্টটা আমি একটু পরে বলছি, আর আগে এই কনসেপ্টটা দেখে নাও। The ratio of the 2 numbers is 2:3, their HCF is 6, find their LCM. তাহলে আমি বলেই দিয়েছি যে যদি আমার কাছে HCF প্রোভাইডেড থাকে, কত বলা হয়েছে না 6, সংখ্যা দুটোর রেশিও বলা থাকে, কি বলা আছে? 2:3। তাহলে LCM নির্ণয় করার জন্য আমায় কী করতে হবে? রেশিও দুটো টার্মের গুণফল মানে 2 × 3, তার সঙ্গে HCF গুণ করে দাও, গল্প শেষ। 6 × 3 18, 18 দুগুণে কত? 36, 36 হয়ে গেল LCM। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আমাকে HCF দেওয়া হয়েছে, সংখ্যা দুটো রেশিও দেওয়া হয়েছে, সেখান থেকে সংখ্যা নির্ণয় করব, তারপরে আবার LCM করব না। দিস ইজ দ্য কারেক্ট বেস্ট মেথড, একদম সেকেন্ড অ্যান্সার হবে। ওকে, সেম। তাহলে এবার দেখো, এবার এই প্রশ্নটা ফিরে আসি। দেখো এখানে কী বলা হয়েছে? LCM বলে দেওয়া আছে, সংখ্যা দুটো রেশিও বলা হয়েছে। রেশিও কী বলা হয়েছে? 4:3। আমি যদি HCF ধরে নিই, সাপোজ HCF বললাম আমি কি? এক্স, তাহলে আমি কি বলতে পারি যে LCM কী হবে? দাদা LCM হয়ে যাবে 4 × 3 × x, আর সেটার ভ্যালু কত বলা হয়েছে? 84। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু খুব সহজে পাবো, 4 × 3 12, 12 × 7 84, তাহলে এক্সের ভ্যালু কত? 7। বলো এবার ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে সাম অফ দ্য নাম্বারস কত হবে? 4:3 মানে 4 + 3 কত? 7, আর প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 7 গুণ করে হবে, কারণ সংখ্যা দুটো কি? 4x আর 3x, তার মানে 7 গুণ করে হলে এই সামটাও 7 গুণ হবে, 7 সাথে কত? 49। গল্প শেষ। কোথায় আছে দাদা? অপশানে। কতক্ষণ লাগলো? চলো দেখো, এই যে প্যাটার্নটা আমরা শিখলাম যে HCF দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, LCM নির্ণয় করতে হবে, এই প্যাটার্নের ওপর কিছু কম করে 5-6টা প্রশ্ন আমি একই রকম প্রশ্ন দেখেছি প্রত্যেকটা শিফটে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে রেখেছি, কাউকে বাদ দিইনি। ওকে, দেখো কী বলা হয়েছে? দ্য রেশিও অফ দ্য 2 নাম্বারস ইজ 8:7, খুব ভালো কথা, রেশিও বলা হয়েছে। আর কি বলা হয়েছে? HCF বলা হয়েছে কত? 30।
নির্ণয় করতে হবে এলসিএম। সেকেন্ড অ্যান্সার 8 ইন্টু 7 ইন্টু 30, গল্প শেষ। ঠিক আছে, তাহলে 8 7 56, 56 দিনে কত হবে? 3 6 18, 3 5 15 আগে 16, 1680। কোথায় আছে 1680 অপশন? বলো, কোনো সমস্যা? কোনো সমস্যাই নেই। দ্য রেশিও টু নাম্বার ইজ 3:4, দ্যার HCF ইজ 7, দ্য এলসিএম। তাহলে এলসিএম এটা হবে সেটা 7-এর গুণিতক হবে। 7-এর গুণিতক দেখতে হচ্ছে 49, 84 আছে, 56 আছে। তাহলে আমার করতেই হবে 3 4 12, 12 ইন্টু 7, তাহলে 12 ইন্টু 7 কত? 84। এখন তোমাদের আর অঙ্ক লেখার দরকার নেই। ইফ দ্য রেশিও টু নাম্বার ইজ 7:8, HCF 32, এলসিএম কত হবে? তাহলে 56 ইন্টু 32, 56 ইন্টু 32, তাহলে 6 দুগুণে কত? 12, 2 হবে ইউনিট ডিজিট। একমাত্র 2 ইউনিট ডিজিট কোথায় আছে? অপশান সিতে। শুধু দেখো অপশান কীভাবে দেখে আমি আনসার করছি, গুণ করার দরকার নেই। 6 দুগুণে 12, 56 ইন্টু 32, 6 দুগুণে 12, 2 হবে কি? তাহলে ইউনিট ডিজিট, গুণফল ইউনিট ডিজিট কত? 2, তাহলে 2 কোথায় আছে? অপশান সিতে আছে। পুরো গুণ করার তো দরকার নেই। সিমিলারলি ইফ দ্য রেশিও টু নাম্বারস ইজ 2:5, দ্যার HCF ইজ 2:5 মানে 2 ইন্টু 5, আর 29 হচ্ছে HCF, ব্যাস এলসিএম কত হবে? এটা হবে। তাহলে 0 হবে ইউনিট ডিজিট, একমাত্র অপশানটিতে দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা আছে 290। ওকে, ইফ দ্য রেশিও টু নাম্বার ইজ 2:3, দ্য HCF ইজ 6, দ্য এলসিএম ইজ, বলো 2 3 6, 6 6 36, কোথায় আছে? অপশান সিতে। বলো, দেখে অ্যান্সার হচ্ছে। তাহলে হয়ে গেল আমার টাইপ 2। চলে আসি টাইপ 3-তে। টাইপ 3-তে আমরা কী কনসেপ্ট শিখবো? একটাই কনসেপ্ট আমরা, সবথেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এলসিএম চ্যাপ্টারে, দ্যাট ইজ এলসিএম অ্যান্ড HCF অফ 2 নাম্বার যদি আমাদের বলা থাকে, তাহলে সবসময় মনে রাখবো 2 নাম্বারের ক্ষেত্রে, ফর 2 নাম্বারস অনলি মনে রাখতে হবে, ফর 2 নাম্বারস, ফর 2 নাম্বারস। ওকে, ফর 2 নাম্বারস এলসিএম ইন্টু HCF সবসময় সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হয়, ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ 2 নাম্বারস। মাথায় থাকবে, সবসময় থাকবে, কোনো অসুবিধা নেই দাদা। ঠিক আছে, যে আমার থাকবে না তার কিন্তু প্রবলেমে পড়তে হবে পরীক্ষায়। ওকে, দেখো, ইফ দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইজ 192 অ্যান্ড HCF ইজ 32, ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 64, ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার। দেখো, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে একটা প্রশ্ন, গ্রুপ ডিতে অবভিয়াসলি, এবং সেখানে দেখি ধারাদ্দার লোকজন, টিচাররা তো, স্টুডেন্টরা তো করে এসছেই, কোনো অসুবিধা নেই। এই দুটো সংখ্যার এলসিএম বলা আছে, তাদের একটা সংখ্যা বলা আছে, অপর সংখ্যাটা নির্ণয় করতে হবে প্রোডাক্ট বাই যে সাথে, যদি HCF দেওয়া থাকে তাহলে HCF, যদি এলসিএম থাকে তাহলে এলসিএম। যাই হোক, ঠিক আছে, তো স্টুডেন্টরা তো ওই প্রসেস অ্যাপ্লাই করেই এসছে দাঁড়াদের, এবং আমি দেখছি টিচাররাও সেই একই প্রসেস অ্যাপ্লাই করে করাচ্ছে, কিন্তু এটুকু দেখছে না যে আলটিমেট যেটা আনসার বেরোচ্ছে সেটা দিয়ে যেটা আর একটা সংখ্যা দেওয়া আছে তাদের HCF বা এলসিএম ম্যাচ করছে কিনা। এটা তো একটু, এইটুকু জিনিস তো আশা করতে পারি টিচারদের কাছ থেকে। যাই হোক, ইটস ডিবেটেবল কথাবার্তা বলে কোনো লাভ নেই। দেখো কী বলা হয়েছে, দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইজ 192, তাহলে আমাকে দেখতে পাচ্ছি এখানে এলসিএম বলা আছে 192। ওকে, HCF বলা আছে, কত বলা আছে? না দাদা 32, খুব ভালো কথা। ফার্স্ট নাম্বার বলা হয়েছে 64, তাহলে সেকেন্ড নাম্বার আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি দুটো সংখ্যার ক্ষেত্রে এলসিএম আর HCF এর গুণফল, খুব ভালো করে বুঝবে, গুণফল করার দরকার নেই। এলসিএম আর HCF এর গুণফল ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের গুণফলের সঙ্গে সমান হবে। হ্যাঁ, এটা আমরা জেনে গেছি। তাহলে দেখতে পাচ্ছি HCF আছে 32, এখানে একটা নাম্বার 64 আছে, তাহলে 32কে যদি 64 বানাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে না? বলো তো, একদম ঠিক। তাহলে 64-র সঙ্গে ম্যাচ করে গেল একটা সংখ্যা, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করতে হয় তাহলে অবশ্যই একে 2 দিয়ে ভাগ করতে হবে, তবেই আমার কী থাকবে? গুণফল সেম থাকবে, হ্যাঁ কি না? তাহলে 32 ওখানে 64 করেছি, আর 192/2 করলে কত হবে? 2 9 18, 2 9 18, আর হচ্ছে 2 6 12, 96। তাহলে 96 কোথায় আছে? অপশান বিতে। বলো কতক্ষণ সময় লাগলো? ঠিক আছে, কাটাকুটি করার কোনো দরকার নেই, প্রসেসটা বুঝতে পারলে ওটা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট গল্প, ইফ দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইজ 216 অ্যান্ড 120 ইজ 1080, দ্য HCF অফ দিস নাম্বার। ওকে, তাহলে দুটো সংখ্যা বলা হয়েছে 216, আর কি বলা হয়েছে 120, এদের কী বলা হয়েছে? এলসিএম বলে দেওয়া হয়েছে। এলসিএম কত? আচ্ছা 1080। ওকে, তাহলে আমাকে HCF নির্ণয় করতে হবে। তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে সেম প্রসেস, এদের গুণফল এলসিএম আর HCF গুণফলের সঙ্গে সমান, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এবার বলো, এই 120 আমি দেখতে পাচ্ছি 120, একে যদি আমি 9 দিয়ে গুণ করি, 9 12 108, 1080-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে।
তাহলে বলো এইচসিএফ কত হবে, 216 9 ভাগ হবে কি না? একদম ঠিক, একদম ঠিক। তাহলে 9 2 18, 9 4 36, 24 9 216, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো কাটাকুটি করার কোনো দরকার আছে কি? একদমই না। নেক্সট গল্প, if the HCF and LCM of two numbers are 18 and 1296 respectively, if one of the numbers is 162, find the other one. তাহলে সেম প্রসেস, এটা তোমাদের হোমওয়ার্ক দিতেই পারি আমি। ওকে চলো, two numbers have an HCF of 18 and LCM of 1512. If one of the number is 126, find the positive difference between this number. আচ্ছা, খুব ভালো কথা। এখানে প্রশ্নে কি বলা হয়েছে? HCF বলে দেওয়া হয়েছে, এলসিএম পেয়ে গেছি 126, এলসিএম কত? 1512। একটা সংখ্যা ফার্স্ট নাম্বার বলা হয়েছে কত? 126। আমাকে সেকেন্ড নাম্বার নির্ণয় করতে হবে। আমাকে নির্ণয় করতে হবে কি? ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের ডিফারেন্স নির্ণয় করতে হবে, ডিফারেন্স। ওকে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমি একটা সেকেন্ড নাম্বারটা কী করে নির্ণয় করবো? দেখতে পাচ্ছি এখানে 126, 18কে অজে গুণ করলে 126 হয়। সবসময় ছোটো সংখ্যাটাকে আগে নেবো। দেখো আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে গুণ করলে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করি, অবশ্যই এলসিএমকে 7 দিয়ে ভাগ করতে হবে এবং সেটাই হবে সেকেন্ড নাম্বার। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 14 হচ্ছে এখানে কত হচ্ছে 1 11, মানে 7 1 7, 42 7 6 42, 216, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার বলো 126 216 মধ্যে ডিফারেন্স কত হবে? অবশ্যই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার 90। তাহলে ডিফারেন্স কত হলো? 90। কোথায় আছে বলো? ক্লিয়ার? ওই জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 4 times এর এইচসিএফ। খুব ভালো কথা। তাহলে এলসিএম আর এইচসিএফের মধ্যে একটা সুন্দর গল্প বলা হয়েছে যে এলসিএম হচ্ছে এইচসিএফের 4 গুণ। তার মধ্যে রেশিও হয়ে গেল কত? 4:1। বলো ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। দ্য সাম অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ ইজ 140। তাহলে 4 আর 1 যোগফল কত? 5। তাহলে 5-এর ভ্যালু কত বলা হয়েছে? 140, হ্যাঁ কি না? 5কে কত গুণ করলে 140 হয়? 28 গুণ করলে কত গুণ? 28 গুণ। তাহলে এলসিএম পেয়ে গেলাম 4 × 28, এইচসিএফ পেয়ে গেলাম 1 × 28 মানে 28। ইফ ওয়ান অফ দ্য নাম্বার 112, ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে এবার তো বলো, এলসিএম তো পেয়েই গেছি, কত? 4 × 28, গুণ করার দরকার নেই। এইচসিএফ কত? 1 × 28 মানে হচ্ছে 28। বলেছে একটা সংখ্যা 112। তাহলে বলো 112 আমি কী করে পাই? অবশ্যই 4 × 28 করলে 112 পাই। দেখো 4 8 32, 2 3, 4 2 8 3 11। তাহলে ডাইরেক্ট আমি এলসিএমই পেয়ে গেলাম একটা সংখ্যা 112। তাহলে অবশ্যই আরেকটা সংখ্যা কী হবে? 28ই হবে। কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। তাহলে সেকেন্ড নাম্বার কত হলো? 28 হয়ে গেল। কোথায় আছে? অপশানটি। বুঝে গেছে? ডাইরেক্ট গুণিতক, আর ডাইরেক্ট গুণিতকের ক্ষেত্রে কী হয়? সবথেকে বড় সংখ্যাটাই এলসিএম হয়, ছোটো সংখ্যাটা কী হয়? এইচসিএফ হয়। এটা তো আমি আগেই শিখেছি। নেক্সট প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 324, দেয়ার এইচসিএফ ইজ 3, দেন দেয়ার এলসিএম উইল বি। আর তো কিছু বলার নেই, 324কে 3 দিয়ে ভাগ করে দাও, গল্প শেষ, মানে 128, 108। চলো, ইফ দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 12 অ্যান্ড দ্যার প্রোডাক্টস ইজ 2160, হোয়াট ইজ দ্য এলসিএম অফ টু নাম্বার? বলো, এই প্রশ্নকে করার দরকার আছে? 2160কে আমি কী করবো? 12 দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ। তাহলে এখানে কত হচ্ছে? 12 1 12, এখানে হচ্ছে 8 12 96, মানে হচ্ছে 180। The sum of the two numbers is 60 and their HCF and LCM are 12 and 72 respectively, and the sum of the reciprocals of the number. খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো সংখ্যা বলেছে, একটা সংখ্যা, এই প্রশ্ন আমি আগেও করেছি, একটা সংখ্যা এক্স হলে অপর সংখ্যা ওয়াই। নির্ণয় করতে হবে কি? সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য নাম্বারস। রেসিপ্রোকাল মানে কি? এক্সের রেসিপ্রোকাল মানে কি? এক্সের অনন্যক মানে 1/x। ওয়াইয়ের রেসিপ্রোকাল কী হবে? 1/y, হ্যাঁ কি না? এদের আমার সাম নির্ণয় করতে হবে। আমরা শিখেছি এদের সাম কী করে নির্ণয় করতে হবে বীজগণিতে। এক্স আর ওয়াইয়ের এলসিএম কত? XY। তাহলে ওপরে কী হবে? x + y বা y + x। ঠিক আছে, কোনো আপত্তি নেই। x + y মানে যা, y + x মানেও তাই। তাহলে x + y / xy ভ্যালু নির্ণয় করতে হবে। বলো x + y ভ্যালু কত? দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে কত? 60। তাহলে x + y যে 60 পেয়ে গেলাম। আর xy কত? দুটো সংখ্যা যখনই বলা হয়েছে এদের HCF LCM বলা হয়েছে, তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে HCF × LCM ইজ ইকাল টু কী? সংখ্যা দুটোর গুণফল মানে হচ্ছে XY, এবং সেটার ভ্যালু বলে দেওয়া হয়েছে 12 × 72। কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। তাহলে 12 × 72 নিচে লিখে দাও XY এর ভ্যালু। 12 60কে পুরোপুরি কাটছে 5 বার, তাহলে 5/72 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি। বলো কতক্ষণ লাগলো?
সেকেন্ডে অ্যান্সার হচ্ছে কি না? একদম হচ্ছে। টাইপ 4-এ চলে আসি। টাইপ 4 হচ্ছে দারুণ একটা টাইপ, এবং যেখানে আমরা কিছু নয়, যখন দুটো সংখ্যার সাম দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে এলসিএম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমি এই ধরনের প্রশ্নগুলো অ্যাপ্রোচ কী হবে সেটা শিখবো। এটা তোমরা আগে শিখিয়েছি, টাইপটা খুব ভালো করে বুঝবে। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 88 অ্যান্ড দ্য এলসিএম ইজ 870, দ্য টু নাম্বারস আর। ব্যাস, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আমি অপশান টেস্টে ওড়াবো। কী করব? অপশান টেস্টে। খুব ভালো করে বুঝবে। দুটো সংখ্যার যোগফল বলাই হয়েছে 88। তাহলে এখানে দেখবো তুমি প্রত্যেকটা সংখ্যার যোগফল 88। চারটে অপশান দেখো, 30 + 58 যোগ করলে 88, 28 + 60 যোগ করলে 88। কিন্তু শুধু মাথায় একটু বুদ্ধি থাকতে হবে যে দুটো সংখ্যার এলসিএম বলা হয়েছে 870, ঠিক আছে? এবার আমাকে বলো যে 870 যখন এদের এলসিএম, তার মানে দুটো সংখ্যার এরকম হতে পারে যে দুটো সংখ্যার মধ্যে আয়দার একটার মধ্যে থাকতে পারে 2-এর মাল্টিপল, মানে কোনো কী সংখ্যা, জোড় সংখ্যা, এবং অপর সংখ্যা থাকতে পারে 5-এর মাল্টিপল, ঠিক আছে? তবেই আমি কী করবো, তার এলসিএম করলে আমি কী পাবো? একটা 0 পাবো। যেটা এলসিএম হবে তার ইউনিট ডিজিট কী পাবো? 0 পাবো তবেই। অথবা কী হতে পারে, একটা সংখ্যায় আমি যা খুশি থাকতে পারে, সেটা অড নাম্বার, ইভেন নাম্বার যা খুশি থাকতে পারে, আর একটা সংখ্যার ইউনিট ডিজিট 0 হতে পারে, ঠিক আছে? তবে আমি সেক্ষেত্রে আমি পেতে পারি এদের এলসিএমের ইউনিট ডিজিট হতে পারি 0 পেতে পারি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এবার আমায় বলো যে 23 আর 65, এখানে দেখতে পাচ্ছি 5 আছে, কিন্তু 3 কি কোনো ইভেন নাম্বার? না, 3 তো অড নাম্বার, তাহলে এটা আনসার হতে পারে না। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি 3 অড নাম্বার, 5 এখানে দেখতে পাচ্ছি, তার মানে এটারও আনসার হতে পারে না। তাহলে বাকি যে এ আর বি পড়ে আছে, এদের মধ্যেই আনসার হতে পারে। এবার বলো 870 একটা ফ্যাক্টর তো আমি দেখতে পাচ্ছি 87 মানে হচ্ছে 29 3 হচ্ছে 87। তাহলে যে দুটো আমার নাম্বার হবে তাদের মধ্যে একটা অবশ্যই 29-এর মাল্টিপল থাকবে, 29 থাকতেই হবে, নাহলে এলসিএমে 29 এলো কোথা থেকে? আর আমি জল করে দেখতে পাচ্ছি 58 হচ্ছে 29-এর মাল্টিপল, 29 × 2 = 58। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। এখানে 29-এর নামও নিশান নেই। ওকে, তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আমাকে ওড়াতে হবে পরীক্ষায় দেখে কিন্তু আমার অন্য কোনো রকম অ্যাপ্রোচ ফলো করলে হবে না। মাথায় ঢুকলো, ওটা সুন্দর ঢুকেছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 54, দেয়ার এলসিএম ইজ 195 অ্যান্ড দ্য টু নাম্বারস আর। তাহলে একই গল্প দেখতে পাচ্ছি, এলসিএম বলা হয়েছে 195, দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে 54। তাহলে দেখো 54 এখানে সবকটা সংখ্যার যোগফল আছে, 44, 10, 39, 15, 37, 17, 32, 22, সবারই দেখো যোগফল দেখো 54 হবে। ওকে, আমায় শুধু কী দেখতে হবে? এলসিএমের দিকে। 195 এলসিএম, তাহলে 5 ইউনিট ডিজিট আছে, মানে অবশ্যই আমায় কোনো একটা সংখ্যার মধ্যে 5-এর মাল্টিপল থাকতেই হবে দুটো সংখ্যার মধ্যে। বলো 32 আর 22-এর মধ্যে 5-এর কোনো নামোনিশান নেই, 37, 17-এর মধ্যে 5-এর কোনো নামোনিশান নেই, 44, 10-এর মধ্যে আছে, 39, 15-এর মধ্যে আছে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে 195 আছে, এখানে আবার 10, একটা 0 দেখতে পাচ্ছি। তাহলে একটা সংখ্যাতে 0 থাকা মানে অবশ্যই আমি ইউনিট যেটা এলসিএম পাবো তার ইউনিট ডিজিট অবশ্যই 0 পাবো, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 39, 15ই বেঁচে থাকে, আমার যেটা কারেক্ট আনসার হয়ে যায়। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে? দ্য সাম অফ টু নাম্বারস ইজ 50 অ্যান্ড দের এলসিএম ইজ 429, দ্য টু নাম্বারস আর। দেখো কী হবে প্রশ্ন দেখি তো আমি ওড়াবো। আমি জানি যে এখানে দেখতে পাচ্ছি দুটো সংখ্যার যোগফল 50, এবং এখানে সবকটা অপশানেই অবভিয়াসলি 50 যোগফল থাকবে। আমরা দেখতে পাবো যে এলসিএম বলা হয়েছে 429। আচ্ছা 429 এর মধ্যে 429-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট কী আছে? 9 আছে। খুব ভালো কথা। তাহলে এই যে 4, 2 আর 9 এদের যোগফল কত হচ্ছে? 4 আর 2 6, 6 আর 9 আছে 15। তাহলে 15 যখন দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই 15 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে 429 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে অবশ্যই যেটা আনসার হবে, যে দুটো সংখ্যা আমি পাবো সে দুটো সংখ্যার মধ্যে একটার মধ্যে 3 থাকতেই হবে কোনো রকমভাবে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাই দেখতে পাচ্ছি 11, 39, এখানে 39-এর মধ্যে দেখতে পাচ্ছি 3 আছে, 39-এর মধ্যে দেখতে পাচ্ছি 3 আছে। খুব ভালো কথা। 16, 34, এর মধ্যে কোথাও 3-এর নামোনিশান আছে? কোনো নামোনিশান নেই, গল্প শেষ। 4, 46, নামোনিশান নেই, গল্প শেষ। পড়ে থাকে 9, 41 আর 11, 39। এবার দেখো খুব সহজে আমি দেখেই বুঝতে পারছি যে 429 এটা যেমন 3 দিয়ে ভাগ যায়, তেমনই দেখতে পাচ্ছি কত দিয়ে ভাগ যায়? 11 দিয়ে ভাগ যায়। দেখো 9 আর 4 13, 13 থেকে 2 বিয়োগ করলে 11, তার মানে 11 দিয়ে ভাগ যায়। তার মানে যেটা আনসার হবে, যে দুটো সংখ্যায় পাবো তার মধ্যে একটার মধ্যে 11 থাকতেই হবে। আর দেখো 41-এর মধ্যে 11 নেই, 9-এর মধ্যে 11 নেই। অপশান এ গেল কারেক্ট আনসার। বোঝা গেল?
একদম দেখি আনসার হচ্ছে অপশান দেখে বলো। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে, দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 23 অ্যান্ড দ্য সাম ইজ 161, দ্য পসিবল পেয়ার্স অফ দিস নাম্বারস ইজ অর্ডার। তাহলে কতগুলো পেয়ার হতে পারে এরকম। তাহলে দেখো কী কী আমার কাছে অ্যাভেলেবেল কী কী আছে। আমার কাছে অ্যাভেলেবেল আছে এইচসিএফ আর সংখ্যা দুটোর যোগফল। ওকে, কোনো ব্যাপার না। তাহলে দেখো এইচসিএফ যখন বলা হয়েছে 23, আমি ধরে নিই যে সংখ্যা দুটোর রেশিও A:B ধরে নিই। তাহলে তুমি বলবে সংখ্যা দুটো কী কী হতে পারে না 23A হতে পারে আর 23B হতে পারে, হ্যাঁ কি না বলে দাও, একদম ঠিক। আর এই A:B এই যে সংখ্যা দুটো রেশিও A:B এর মধ্যে A আর B এর মধ্যে সম্পর্ক কি একটু আগে দেখেছি, A আর B অলওয়েজ কী হবে, কোপ্রাইম নাম্বার হবে, মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে থাকবে না, তাই তো, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে কোপ্রাইম নাম্বার যখন হবে তাহলে 23A প্লাস 23B এর ভ্যালু তো বলা হয়েছে 161, সেখান থেকে A আর B এর যোগফল আমি খুব সহজেই বলতে পারি, তাই A আর B এর যোগফল হবে 161/23, 161/23 মানে হচ্ছে 7, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে A আর B এই দুটোর সংখ্যার যোগফল হচ্ছে 7, আর আমরা জানি যে A আর B হচ্ছে কোপ্রাইম নাম্বার। তাহলে A আর Bকে দুটো কোপ্রাইম নাম্বারের যোগফল হিসেবে লিখবো, যাতে যোগফল কত হবে, 7 হবে। তাহলে দেখতে পাচ্ছি A এর ভ্যালু যদি 1 ধরি তাহলে B এর ভ্যালু অবশ্যই 6 হবে, এবং 1 আর 6 কোপ্রাইম নাম্বার। তাহলে A এর ভ্যালু যদি 2 ধরি, B এর ভ্যালু কত হবে, 5 হবে, যেখানে 2 আর 5 অবশ্যই কোপ্রাইম নাম্বার। A এর ভ্যালু যদি আমি 3 ধরি, B এর ভ্যালু 4 হবে, তাহলে 3 + 4 অবশ্যই কোপ্রাইম নাম্বার, 3 আর 4 অবশ্যই কোপ্রাইম নাম্বার, এবং যোগফল 7। এরপরের যে পেয়ারগুলো লিখবো 4 3 5 2 6 1 এর হচ্ছে কি এদের রিভার্স, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এই 3টে পেয়ারই হতে পারে, যাদের আমি কি বলবো, সাম বলতে পারবো 161। তাহলে সংখ্যাগুলো যদি বলে কী কী হবে, তাহলে এই A আর B হচ্ছে কি না, এই A আর B হচ্ছে সংখ্যা দুটো রেশিও, তাহলে 1:6 হতে পারে, 2:5 আর 3:4। সংখ্যাগুলো কী কী হবে না 1 × 23, 6 × 23, 2 × 23, 5 × 23, 3 × 23, 4 × 23। তাহলে এই 3টে পেয়ার হতে পারে। ইজ ইট ক্লিয়ার? পুরো একদম জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট টাইপ 5, যেখানে আমরা এলসিএম আর এলসিএম অ্যাপ্লিকেশনের উপর প্রশ্ন দেখব। ওকে, দেখো, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ভলিউম কন্টেনার that can measure 300 লিটার, 280 লিটার্স অ্যান্ড 180 লিটার্স। খুব ভালো কথা। মানে সবথেকে বড় মাপের কোন কৌটোটা আমি নিতে পারি, যেটা 200-300 লিটার কেউ কী করে মাপতে পারবে, 280 লিটারকেও মাপতে পারবে, আর 180 লিটারকেও মাপতে পারবে। ক্লিয়ার? তাহলে একদম ঠিক। তার মানে অবশ্যই সেই বড় মাপের যে পাত্রটা হবে, তার যেটা ভলিউম হবে, সেই সংখ্যাটা 300কেও পুরোপুরি ভাগ করবে, 280কেও পুরোপুরি ভাগ করবে, এবং 180কেও পুরোপুরি ভাগ করবে। এবং ভাগ করার পরে যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলোর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে থাকবে না। ওকে, এবং তার মানে হচ্ছে 300, 280 এবং 180-এর এইচসিএফ নির্ণয় করতে বলেছে বাংলা ভাষায়। ওকে, তাহলে বলো 300, 280 আর 180 এলসিএম কী হবে। আমি দেখেই বুঝতে পারছি এদের প্রত্যেকের মধ্যে একটা 0 আছে, 0কে ক্যান্সেল আউট করে দাও। তাহলে 30, 28 আর 18, 30, 28 আর 18 একমাত্র 2 দিয়ে আমি বলতে পারি কী যায় না পুরোপুরি ভাগ যায়। 30 দেখতে পাচ্ছি কত হচ্ছে 15, এখানে 2 14, এখানে হচ্ছে 9। ওকে, তার মানে এছাড়া 2 ছাড়ার কোনো কমন ফ্যাক্টর থাকতে পারে কি 30, 28 আর 15 বলবে না, একদমই নেই। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 2 bells in a school ring at 8 AM। খুব ভালো কথা। তাহলে প্রথম তারা সকাল 8টায় বাজলো। ওকে, 1 bell ring every 30 minutes and the other after every 40 minutes। তাহলে প্রথম বেলটি 30 মিনিট অন্তর বাজে, আর পরের বেলটি 40 মিনিট অন্তর বাজে, হ্যাঁ কি না, 30 মিনিট আর 40 মিনিট। কোনো আপত্তি? বলো একদম নেই, কোনো আপত্তি নেই। তাহলে ইফ দ্য স্কুলস গেট ওভার অ্যাট 2 PM, যদি স্কুলটি 2টোর সময় ছুটি হয়ে যায়, তাহলে হাউ মেনি টাইমস ইন এ ডে ডু দ্য বেলস রিং টুগেদার। তাহলে দিনে শেষে দেখলাম যে কতবার সেই বেলগুলো একসঙ্গে বাজলো। তাহলে আগে বলো যে স্কুল কতক্ষণ চলেছিল। 8 AM চালু হয়, 2 PM বন্ধ হয়। তাহলে 8 AM আর 2 PM মধ্যে ডিউরেশন কতক্ষণ, দাদা 2 PM মানে হচ্ছে 12 2 14, আর 14 8-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। তাহলে 6 ঘন্টার আমার কী আছে স্কুলের ডিউরেশন, 6 ঘন্টা স্কুল চালু ছিল। এই 6 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি প্রথম বেলটি 30 মিনিট অন্তর বাজে, আর দ্বিতীয় বেলটি 40 মিনিট অন্তর বাজে। তাহলে তারা কখন একসঙ্গে আবার বাজবে? তাহলে এই কনসেপ্টটা হচ্ছে সেই কনসেপ্ট যেখানে আমরা বলতে পারি যে 30 আর 40-এর এলসিএম, মানে এমন একটা সংখ্যা যে 30 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 40 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, এবং সবথেকে ছোটো সংখ্যা সেটা হচ্ছে 120, হ্যাঁ কি না। তাহলে 120 মিনিট অন্তর
তারা একসঙ্গে বাজে, আর 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা অন্তর তারা একসঙ্গে বাজে। তাহলে 6টা ঘন্টার মধ্যে এরম 2 ঘন্টা কতবার লুকিয়ে আছে, কতগুলো লুকিয়ে আছে? তাহলে এই 2 ঘন্টা অন্তর একসঙ্গে বাজে, তাহলে 6 ঘন্টার মধ্যে এরা 3বার একসঙ্গে বাজবে না, এটাই ভুল হয়ে যাবে। এই 3 আনসারে আছে, অপশান নেই, তোমরা দাগ দিয়ে চলে আসবে, একদম ভুল। সবসময় মনে রাখবে এই 3টা হচ্ছে মধ্যিখানের গ্যাপ, 3টা হচ্ছে মধ্যিখানের গ্যাপ। যখন বলা থাকবে না যে প্রথমবারকে তোমরা বাদ দাও, ততক্ষণ কিন্তু আমাকে প্রথমবারটা নিতে হবে। মানে হচ্ছে সকাল 8টায় তারা একবার একসঙ্গে বেজেছে, এরপরে 8টা থেকে 2টোর মধ্যে তারা 3বার বেজেছে, তার মানে তারা টোটাল একদিনে 4বার একসঙ্গে বেজেছে। তার মানে অপশান ডি হবে কারেক্ট আনসার, নট অপশান এ। ওকে, ক্লিয়ার হলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। যদি বলা থাকতো যে প্রথমবারকে বাদ দিয়ে এক্সক্লুডিং ফার্স্ট টাইম তারা একদিনে কতবার বেজেছে, তাহলে বলতাম 3বার। যদি বলেছে যে তারা পুরো দিনে কতবার বেজেছে, তার মানে অবশ্যই প্রথমবারটিকে নিতে হবে, কারণ প্রথমবার তারা 8টার সময় একসঙ্গে বেজেছে। ঠিক আছে, বলা হয়েছে 2 bells in a school ring at 8 AM, এটাই হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র। ওকে, তাহলে সবসময় মনে রাখবো যে প্রথমবারকে যদি এক্সক্লুড করি তাহলে 3বার, প্রথমবারকে যদি নিয়ে নিই তাহলে আমার 4বার। ওকে, নেক্সট প্রশ্ন। There are 156 boy students and 143 girl students in a school. খুব ভালো কথা। The principal want to divide them in sections such that a section can have only boys or only girls. খুব ভালো কথা। If all sections should have the same number of students and the principal wants to have as fewer sections as possible. খুব ভালো কথা। How many sections would be there in the school? খুব ভালো কথা। তাহলে আমাকে এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে। আগেও বলেছিলাম তোমাদের, যখন আমি গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস করেছিলাম তখন বলেছিলাম এই প্রশ্নটাই ছিল, শুধু ডিজিট আলাদা ছিল। আমার গল্পটা কি হবে? গল্পটা হচ্ছে এরকম যে 156 জন বয় আছে আর 143 জন আমার গার্ল আছে। ঠিক আছে, এই প্রশ্নটা এভাবে থাকতে পারে, আমাকে চারা গাছ সাজাতে হবে। ঠিক আছে, চারা গাছ এতগুলো আমের চারা, এতগুলো গাঁদার চারা, এতগুলো এর চারা আছে, তাদের 3টে শ্রেণীতে সাজাতে হবে। একটা শ্রেণীতে একরকম গাছই থাকবে, তাহলে এরকম সর্বোচ্চ একটা শ্রেণীতে কতগুলো গাছ থাকতে পারে আর কতগুলো শাড়ি হতে পারে, এই কনসেপ্টের প্রশ্ন করেছিলাম। এখানে শুধু সেটার জায়গায় চারা গাছের জায়গায় কী আছে না, বয়েজ আর গার্লস। ঠিক আছে, আমায় বলেছে যে একটা ক্লাসে আইদার বয় থাকবে অথবা গার্ল থাকবে। ঠিক আছে, তাহলে 156 এবং 143কে আমায় ডিভাইড করতে হবে। ঠিক আছে, এবং আমার দেখতে হবে যে যত সংখ্যক বয় আছে তত সংখ্যক যেন গার্ল হয়। তার মানে যত সংখ্যক বয় যত সংখ্যক গার্ল, এর মানে হচ্ছে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে বয় আর গার্লের যে 156কেও পুরোপুরি ভাগ করে এবং 143কেও পুরোপুরি ভাগ করে। তবেই আমি কি দেখতে পাবো না, তবেই আমি দেখতে পাবো যে আমার যে কোনো ছেলে বা মেয়ে আর অবশিষ্ট পড়ে নেই ক্লাসে সাজানোর পরে। ওকে, তাহলে আমি বলি যদি যে এমন একটা সংখ্যা যেটা 156কেও পুরোপুরি ভাগ করবে এবং 143কেও পুরোপুরি ভাগ করবে, সেটা হচ্ছে ফ্যাক্টর। আর সর্ববৃহৎ যে সংখ্যাটা যেটা 156কেও পুরোপুরি ভাগ করবে এবং 143কেও পুরোপুরি ভাগ করবে, সে হচ্ছে তার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এইচসিএফ। তাহলে বলো 156 143-এর এইচসিএফ কী হবে? তুমি বলছো দাদা দেখেই বুঝতে পারছি 156 মানে 13, 13 12 156, 13 11 143। হ্যাঁ কি বলবো? একদম ঠিক। তার মানে এইচসিএফ কত? 13। তখন আমি যদি বলি যে 13টা ছেলে এবং 13টা মেয়ে নিয়ে আমি যদি ক্লাসে ডিভাইড করি, তাহলে কতগুলো ক্লাস হতে পারে বলো? 156টা আমার বয় আছে, 156 আমার বয় আছে, আর 143 আমার গার্ল আছে। প্রত্যেকটা ক্লাসে যদি আমি 13 জনকে বয় রাখি, তাহলে এরকম কতগুলো ক্লাস হবে? তাহলে 156/13 মানে 12টা ক্লাস হবে, হ্যাঁ কি না? আর 143 জন গার্ল আছে, প্রত্যেকটা ক্লাসে যদি 13 জন করে গার্ল থাকে, তাহলে 143/13 কতগুলো আমার ক্লাস হবে না? 12 + 11। তার মানে হচ্ছে 11টা আমার গার্লসদের ক্লাস আর বয়েজদের ক্লাস হচ্ছে 12টা। তাহলে 12 + 11 টোটাল আমার 23টা ক্লাস হলো। ইজ ইট ক্লিয়ার? তাহলে হাউ মেনি সেকশনস উড বি দেয়ার ইন দ্য স্কুল? কতগুলো সেকশন হবে? সেকশন বা ক্লাস একই ব্যাপার, তাহলে আমার 23টা আমার সেকশন হবে। ইজ ইট ক্লিয়ার? ওই জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। রামা মেড নেকলেস উইথ আইদার 24 beads, 36 beads or 40 beads. ওকে, তাহলে রামা কী করছে? নেকলেস তৈরি করছে কী দিয়ে? পুঁতি দিয়ে। সে 24টি পুঁতির নেকলেস তৈরি করতে পারে, অথবা 36টির করতে পারে, অথবা 40টারও করতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে বলেছে যে রামার কাছে সবচেয়ে কম কত পুঁতি থাকতে হবে? তাহলে অবশ্যই
আমাকে যদি 24 পুঁতি দিয়ে করতে হয় অথবা 36 পুঁতি দিয়ে করতে হয় অথবা 40 পুঁতি দিয়ে করতে হয়, তাহলে আমার কাছে পুঁতি এমন সংখ্যক থাকতে হবে যাকে আমি 24 দিয়েও ভাগ করতে পারবো, 36 দিয়েও ভাগ করতে পারবো এবং 40 দিয়েও ভাগ করতে পারবো, এবং সেটা সবথেকে ছোটো সংখ্যা হতে হবে। সবথেকে ছোটো সংখ্যা মানেই হচ্ছে এলসিএম। তাহলে বলো 24, 36 এবং 40-এর এলসিএম কী হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এলসিএম নির্ণয় করার দরকার নেই, আমি 4টে অপশান দেখতে পাচ্ছি। তাহলে 36 আছে মানে এটা 4 দিয়েও ভাগ যাবে আর 9 দিয়েও ভাগ যাবে। তাহলে 4 আর 9 ডিভিজিবিলিটি চেক করলেই হয়ে যাবে। 9 দেখতে পাচ্ছি 8 আর 2 10 যায় না, 3 আর 2 5 যায় না, 4 আর 2 6 যায় না, একমাত্র 36। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো এর থেকে সহজ পদ্ধতি হতে পারে? না, হতেই পারে না। দেখে আনসার হয়ে গেল। তাহলে এই ছিল আমার টোটাল যতগুলো শিফট ছিল, সব কটার শিফট থেকে এলসিএমের যা যা প্রশ্ন ছিল সব প্রশ্ন সলভ করে দিলাম। আশা করব এই ক্লাসের পর তোমাদের আর এলসিএমের কোনো প্রশ্নে কোনো সমস্যা হবে না। গ্রুপ ডির এই 100 শিফট থেকে যা প্রশ্ন এসেছিলো, একবার তোমরা প্রশ্নগুলো একবার নিজেরা প্র্যাকটিস করে নেবে। আমি তোমাদের পুরো প্রশ্নটার পিডিএফ আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামে যাও এবং সেখান থেকে প্রশ্নগুলো পিডিএফগুলো ডাউনলোড করে নাও। ওকে, এবং নিজেরা প্র্যাকটিস করো, আর তারপর ক্লাস দেখো, তবু দেখবো তোমাদের এলসিএম চুটকিতে হবে এবার। ঠিক আছে, চলো টাটা।